বলা হয় যেই দেশ উৎপাদনে দক্ষ সেই দেশই নিয়ন্ত্রণ করে ভবিষ্যতের বাজার। বাংলাদেশ আজ শুধু পোশাক নয়, ইলেকট্রনিক্স, প্লাস্টিক, সিরামিক্স, হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে এক বিস্তৃত ম্যানুফ্যাকচারিং ম্যাপ গড়ে তুলেছে। পরিসংখ্যান বলছে দেশের জিডিপির প্রায় 22% আসে ম্যানুফ্যাকচারিং খাত থেকে। সরাসরি কাজ করছে এখানে 1 কোটির বেশি মানুষ। তবুও বড় প্রশ্ন, নীতি নির্ধারণে কি এগিয়ে রেখেছে এই খাতকে, না পেছনে টেনে ধরেছে? সবার জন্য প্রণোদনা কেন পর্যাপ্ত নয়? এমন সব প্রশ্নের উত্তর নেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে আমরা কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি লিডার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং বিপিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট KM আলমগীর ইকবালকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। জনাব আলমগীর ইকবাল, আপনাকে শুরুতেই স্বাগত জানাতে চাই। আমার আর আপনার এমন সামনাসামনি আলোচনা হচ্ছে এই আয়োজনে দ্বিতীয়বারের মতো। আপনার সাথে আমার বেশ কয়েক বছর আগে একবার আলোচনা হয়েছিল এবং তখন আমাদের এক ধরনের আলোচনার আয়োজন ছিল। আজকে আমি আলোচনাটাকে সাজিয়েছি একটু আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর নিয়ে কথা বলার জন্য। আমাদের দেশে যখন ম্যানুফ্যাকচারিং সেক্টর বা শিল্প নিয়ে কথা হয় তখন মোটা থেকে সবার আগে তৈরি পোশাক বা বড় কয়েকটি খাতের কথা আসে, কিন্তু আমি সার্বিক ম্যানুফ্যাকচারিং সেক্টরটা নিয়ে আসলে আপনার এক্সপিরিয়েন্স থেকে জিনিসটাকে দেখতে চাই। সবথেকে বড় প্রশ্ন আমার মাথায় যেটা আসে, আমরা ভেবেছিলাম যে একসময় আমরা যখন কৃষি থেকে শিফট হব আমরা ম্যানুফ্যাকচারিং বেসড ইকোনমি হব, কিন্তু আসলে আমরা সেটা হতে পেরেছি কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে নাকি আমরা অ্যাসেম্বলি করছি শুধুমাত্র, বা কি বলবো, সেটাকে অ্যাসেম্বলি ইকোনমি বলা হয়, সেটাতে আমরা আসলে আটকে গেছি। আপনাকে আসলে এই সেক্টরটাকে ম্যাচিউরড মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং ধন্যবাদ যমুনা টিভিকেও আমাকে দ্বিতীয়বার আমন্ত্রণ জানানোর জন্য। আপনি এটি খুব চমৎকার প্রশ্ন করেছেন যে ম্যানুফ্যাকচারিং লাইন একটি রাষ্ট্রকে কতদূর নিয়ে যেতে পারে। আমরা যদি দেখি যে আমাদের দেশের রিকোয়ারমেন্ট, যে সমস্ত জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্র যদি আমরা নিজেরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের আর আমদানি করতে প্রয়োজন পড়ে না, এবং তাহলে আমাদের ফরেন কারেন্সিটা সেভ হয়ে যায়। তো এখন আমদানি কি হয় সেটার উপর যদি আমাদের রাষ্ট্র বা সংশ্লিষ্ট বিভাগরা লক্ষ্য রাখে তাহলে তারা একটা ধারণা পাবে এবং ব্যবসায়ীদের অনুপ্রাণিত করতে পারে যে আপনারা এই সমস্ত দিকে একটু লক্ষ্য দেন। আর আদার দেন আমরা যারা বিভিন্ন সেক্টরে ইনভলভ আছি, লাইক গার্মেন্টস, লাইক প্লাস্টিক শিল্প, লাইক লেদার শিল্প, মেনি অফ শিল্প, এখানে আমাদেরও উচিত আরও বেশি করে শিল্পে অংশগ্রহণ করা। এখানে যদি কম বেশি ধরা যায় তাহলে প্রায় 1 কোটির মতো লোক কর্মরত আছেন সারা দেশের বিভিন্ন শিল্প কারখানায়। তো এটি যদি আরও বেশি জড়িত হতো তাহলে আরও বেশি লোকের কর্মসংস্থান হয়ে যেত। তো দুর্ভাগ্যক্রমে সেটি হচ্ছে না। এখনও আমাদের রাষ্ট্র বা একটা শ্রেণী মনে করে যে আমাদের দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি হোক, কিন্তু আমি এটা ডিফার করি এই জন্য যে আমাদের যে জনশক্তি আছে এটা আমাদের একটি অহংকার, আমাদের একটি গর্ব। আমাদের উচিত এই জনশক্তিকে নিজের দেশে কাজে লাগানো, কারণ আমাদের দেশের যারা অশিক্ষিত বা অল্প শিক্ষিত বা অল্প ট্রেন্ড যারা যায় তারা কিন্তু অনেক মানবেতর জীবনযাপন করে বাইরে, সেটিও আমাদেরকে অনেক পীড়া দেয়। তা আমি মনে করি আগামী দিনগুলিতে আরও বেশি শিল্পবান্ধব শিল্প তৈরি হোক আমাদের দেশে, এবং যাতে করে আমাদের দেশের লোকদের আর কর্মের জন্য বাইরে যেতে না হয়। একটা বিষয় সেটা হচ্ছে, অনেকে বলেন যে আমাদের শিল্পের বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির টার্নিং পয়েন্ট ছিল 1980 সালে যখন বেসরকারীকরণ করা হলো। অনেকে বলে যে না, যখন অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেড এর যাত্রা যখন বাংলাদেশে শুরু হলো তখন আসলে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ হলো। আমাদের টার্নিং পয়েন্টে কোনো গলদ ছিল বলে মনে হয় কিনা? আমরা তখন থেকেই মানুষকে এই সচেতনতাটার ভেতর দিয়ে কেন নিতে পারলাম না? আপনার প্রশ্নের উত্তর ধরেই বলছি যে না, ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করতে হবে বা ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে। আপনি এখনও যদি অনেকের সাথে কথা বলেন, ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কিন্তু একটা বড় অংশ প্রস্তুত না বা করতে চায় না। এখন করতে চায় না, যদি আমি এখান থেকে শুরু করি, ইন্ডাস্ট্রির যে হ্যাসেল এগুলি মালিকদের সইতে হয় বা ফোয়াতে হয়। লাইক কমপ্লিট একটি ইন্ডাস্ট্রি মানে কিন্তু একটি মেশিন ক্রয় এটিতে সীমাবদ্ধ নয়। মেশিন ক্রয়ের সাথে দরকার, প্রথম দিকে দরকার হলো ল্যান্ড,
দেন ইনফ্রাস্ট্রাকচার, দেন অল অফ ইউটিলিটি, দেন মেশিনারিজ, দেন সংশ্লিষ্ট সকল ধরনের র মেটেরিয়াল, সকল ধরনের পারমিশন, সব কিছু মিলিয়ে তারপরে তার যাত্রা শুরু হলো। যাত্রা শুরু হওয়ার সহজেই কিন্তু আপনার মার্কেট হিট হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রায় 6 মাস বা 1 বছর একটা গ্রেস টাইম নিতে হয়, যে এই প্রোডাক্টটার মার্কেট অ্যাকসেপ্টেবিলিটি এবং মার্কেটকে গ্রহণ করে এটাকে চলমান করা। তো এই গ্রেস পিরিয়ডটা অনেক শিল্প উদ্যোক্তা, যেহেতু টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড আদার্স এবং প্রতি মাসেই তার স্যালারি ইউটিলিটি বিল দিতে হয়, তখন অনেক নতুন উদ্যোক্তা সেটা সইতে পারে না। সইতে না পারার কারণে দেখা যায় একটা কি অংশ ইন্ডাস্ট্রি সিক হয়ে যায়। এই প্রাথমিক ধাক্কাটা যারা সামলাতে পেরেছে বা সামলিয়ে যায় তারা কিন্তু সাকসেসফুল হয়। 84 থেকে 86% এক্সপোর্ট আমাদের হয় তৈরি পোশাক থেকে, নানা ধরনের অনুষঙ্গ দিয়ে, এবং এটা অনেক বেশি ডাইভার্সিফাইড, যে কারণে আমরা এত ধরনের প্রোডাক্টে ভ্যারিয়েশন দেখি। এক, অন্য প্রোডাক্টগুলোকে দিয়ে আমি এত বড় ম্যানুফ্যাকচারিং খাত আমাদের আছে গার্মেন্টসের বাইরে, আমি বলছিলাম যে একটা ম্যানুফ্যাকচারিং ম্যাপ আমরা তৈরি করতে পেরেছি। সবগুলো সেক্টর কেন একইভাবে বা সমানতালে এগোতে পারলো না? তারা কি যথেষ্ট প্রস্তুত ছিল না, এখনো নেই, নাকি আমরা পর্যাপ্ত ডাইভার্সিফাই করতে পারিনি এই ইন্ডাস্ট্রিগুলোকে? আপনার গার্মেন্টস কিন্তু লোকাল মার্কেট মেনটেন করে না, সেটা সম্পূর্ণ বহির্বিশ্ব মেনটেন করে। আদার যে শিল্পগুলি আছে সেগুলি কিন্তু লোকাল মার্কেট মেনটেন করে। এখানে একটি পার্থক্য আছে। যেমন ধরেন, আমরা আমাদের কোম্পানি এক সময় প্রথম শুরু করলাম 1 কন্টেনার 2 কন্টেনার করে অ্যাবাউট 1988-89 থেকে। পরে কিন্তু আমরা আস্তে আস্তে করে প্রায় 50 কন্টেনার শপিং ব্যাগ এক্সপোর্ট করতাম ইউরোপ আমেরিকাতে। এটার কিন্তু বিরাট একটা প্রসার হয়েছিল। আমাদের দেখা দেখি কিন্তু আরও অনেকগুলি কোম্পানি এটির এক্সপোর্টে জড়িত হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল আমাদের ওই সময়ের সরকার শপিং ব্যাগ উৎপাদন ইন হাউস কমপ্লিটলি বন্ধ করে দিল। তো বন্ধ করে দেওয়াতে আমাদের তখন সমস্যা হয়ে গেল, আমাদের যে ওয়েস্টেজগুলি সেই ওয়েস্টেজগুলি রিসাইকেল করে আমরা বিক্রি করে দিতাম, বা আমাদের কাছ থেকে নিয়ে মানুষ রিসাইকেল করে বাই প্রোডাক্টগুলির প্রস্তুতে ব্যবহার করত। যখন এই সাইড বন্ধ হয়ে গেল তখন আমরা ধাক্কা খেয়ে গেলাম যে আমাদের যে ওয়েস্টেজগুলি আছে এটার ক্রেতা কমে গেল। আদার দেন সেই সাথে আরেকটি হলো, এটি র মেটেরিয়াল সম্পূর্ণভাবে ফরেন আমদানির উপর নির্ভরশীল, সেটির প্রাইস অনেক আপ ডাউন করে। আমরা তখন এটার কোনো প্রণোদনা পেতাম না, আমরা কোনো এক্সপোর্ট বেনিফিট পেতাম না, যার কারণে আমাদের এক্সপোর্ট বেনিফিট অ্যান্ড উৎপাদন খরচ ইউটিলিটি যে হিসাবগুলি ছিল সেগুলি দিয়ে তেমন কোনো লাভজনক ব্যবসা তখন ছিল না, যার জন্য আমরা 50-52 কন্টেনার এক্সপোর্ট করার পরও পরবর্তীকালে বন্ধ করে দিয়েছিলাম। তো আমি মনে করি যে সরকার বা যদি তখন ওই সময় আগে আসতো আমাদেরকে একটু এক্সপোর্ট বেনিফিট আর আদার্স দিত, তাহলে এটি আরও অনেকগুলি ফ্যাক্টরি হতে পারত। হ্যাঁ, আপনারা হয়তো মনে করেন যে শপিং ব্যাগ আমাদের দেশে বন্ধ হয়েছে, বিশ্বে বন্ধ হয় নাই, তারা এখন ইউজ করে। হ্যাঁ, তারা শর্টেজ করেছে, কমিয়ে দিয়েছে, কিন্তু বন্ধ তো হয় নাই, বন্ধ হয়নি। কিছু ক্ষেত্রে তো এর প্রয়োজনীয়তা আছে। ডেফিনেটলি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ধরুন এবার আমি যদি আপনার সেক্টরে আসি, আপনি যে ধরনের প্রোডাক্টগুলো আপনার ইন্ডাস্ট্রিতে তৈরি করেছেন, ইউপিভিসি পাইপ থেকে শুরু করে দরজা, প্লাস্টিক বেসড অনেক ধরনের প্রজেক্ট, অর্থাৎ অনেকগুলো আমি বলবো সাবসেক্টরও তৈরি হয়েছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। এখানে আসলে পর্যাপ্ত ইনোভেশন আনা যাচ্ছে কিনা এক, দ্বিতীয়ত হচ্ছে এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করার উদ্যোগ আসলে বড় পরিসরে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে কিনা। এক্সপোর্ট করতে গেলে আমাদের যে বেনিফিট পাওয়া দরকার সেই রকম বেনিফিট আমাদের হয় না, বিকজ মার্কেট বিল্ড আপ করতে গেলে বহু দেশ ঘুরে বেড়াতে হয়। একজন অফিসার রাখতে গেলে তাকে 1-2 লাখ টাকা স্যালারি দিতে হবে, তার অনেক ফ্যাসিলিটি দিতে হবে, বেনিফিট নট মাচ। এই কারণে আমরা হয়তো আরও বেশি প্রসার করি না, কিন্তু অ্যাকচুয়ালি এটার মার্কেট আছে। এখন মনে করেন সমস্ত আফ্রিকা আন্ডার ডেভেলপড, তাদের ডেভেলপ করতে গেলে ইন হাউস ডেভেলপ করতে গেলে আমাদের এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল ছাড়া তো সেটা হবে না। তো সেক্ষেত্রে যদি আমাদের প্রণোদনাটা আর একটু বাড়িয়ে দেওয়া হয়, যে ডাইরেক্ট এক্সপোর্ট টু আফ্রিকা আর মিডল ইস্ট মেনশনও করা হয়, তাহলে আমরা ওইরকম স্পেন্ড করে
আমরা বাজার বিল্ড আপ করবো অ্যান্ড আলটিমেটলি রাষ্ট্র বেনিফিটেড হবে, কেন ফরেন কারেন্সি আনবো এবং আরও বেশি কর্মসংস্থানের তৈরি হবে। ডেফিনেটলি। হ্যাঁ, তো এখন এখানে যেমন ধরেন আমাদের যত র মেটেরিয়াল আছে সেগুলি সব আমদানি হয়। আশ্চর্যের বিষয় আমাদের নিজস্ব কোনো কিছুই আমরা ব্যবহার করি না। আমি এখানে একটু প্রশ্নটা জুড়ে দিই, প্রশ্নটা করেই ফেলি, যেটা আমি রেখেছিলাম, সেটা হচ্ছে 5,000 প্লাস্টিক নির্ভর কারখানা রয়েছে। আমি যদি আমার ভুল পরিসংখ্যান না থেকে থাকে, এইসব সেক্টরে প্রায় 15 থেকে 20 লাখ মানুষ এই মুহূর্তে কাজ করছে অ্যাক্টিভলি। তা এত বড় ইন্ডাস্ট্রি, আপনি বিপিজিএমই এর প্রেসিডেন্ট ছিলেন, কাঁচামালটা এখনো কেন আমরা আমদানি নির্ভরই করে ফেললাম? কেন আমরা এর থেকেও ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যেতে পারলাম না? না, এখানে আপনার কতগুলি ধাপ তৈরি করতে হবে। সেটা হলো বেসিক ম্যাটেরিয়াল হলো আপনার, এটাকে বলা হয় প্লাস্টিক র মেটেরিয়াল, যেটা এইচডিপিই, পিপি অর এলডিপি আদার্স। এটি বড় প্রজেক্ট, ইট ইজ $1 বিলিয়ন প্রজেক্ট। সেটি হয়তো আমাদের সিঙ্গেল বা ডাবল বিজনেস কমিউনিটির পক্ষে সম্ভব না, বা রাষ্ট্র এত বড় ইন্ডাস্ট্রি বিল্ড আপ করতে হয়তো আগ্রহী না। তো সেক্ষেত্রে এটির আমদানি করতে হবে, কারণ এটার বেসিক ম্যাটেরিয়াল মিডল ইস্টের। তো মিডল ইস্ট নিজেই এখন তৈরি করে। তো সেখানে আমরা অনেক সার্ভে করেছি, পার্সোনালি আমি সার্ভে করেছি, বিকজ আমি তো এখানে প্রায় 42-43 বছর ধরে শিল্পে জড়িত। তো দেখা গেল ওরা মিডল ইস্ট নিজে এই র মেটেরিয়াল অর্থাৎ পেট্রোকেমিক্যালের বাই প্রোডাক্ট, এটা তারা এই পেট্রোলের যে গাদটা আছে সেগুলিরে তারা নিজেরা রিফাইন করে এই ম্যাটেরিয়াল তৈরি করে ফেলে। এখন আমরা যদি সেই ইয়েটাকে, বর্জ্যটাকে আবার ফ্রেট দিয়ে এখানে আনি, দেন আবার লোডিং আনলোড করি, দেন অ্যাগেন কনভার্সন করি, দেন অ্যাগেন রিপেয়ারিং করি, তাহলে কষ্ট অনেক হাই হয়ে যাবে। ও ও আমাদের চেয়ে অনেক কম দামে বিক্রি করে ফেলবে, কারণ তার ওই বাকি পয়সাগুলি লাগছে না। আমাদের যেটা করা উচিত, সাপোর্টিং ম্যাটেরিয়াল যেগুলি আছে সেগুলি আমরা করতে পারি। সেগুলি এত বড় প্রজেক্ট না, সেগুলি আরও কম প্রজেক্ট। এখানে যদি সেইগুলি আমাদের বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা তৈরির উদ্যোগ নেয় তাহলে সেটা করতে পারে, সেটাও আবার লাভ আছে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রচুর পরিমাণে সাপোর্টিং আইটেমসের ফ্যাক্টরি আছে, তারা আমাদের দেশে বিক্রি করে। তো আমরাও তাদের দেশে বিক্রি করতে পারি, কারণ তাদের ব্যবসায়ীরা অনেক মার্জিন নেয়, আমাদের দেশের ব্যবসায়ীরা কম মার্জিনে বিজনেস করে। তাহলে যেমন আমরা ভারতে এক্সপোর্ট করি, স্পেশালি 7 সিস্টারে আমরা প্রচুর পরিমাণে আমাদের পণ্য বিক্রি করি। তো সেক্ষেত্রে আমরাও বাই ইয়েগুলি ম্যাটেরিয়ালগুলি ওদের কাছে বিক্রি করতে পারি, অ্যাজ ওয়েল এজ অন্যান্য দেশেও বিক্রি করতে পারি, সেই সুযোগ আছে। লোকাল ইস্যুতে একটু পরে যাই। একটা ইস্যু নিয়ে এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি। বলা হচ্ছে এই শুল্ক নীতি টার্গেট করা হয়েছে শুধুমাত্র চীনকে কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু যদি তাই হয়ে থাকে এটাকে ফ্রেন্ড শোরিং বলে, নিউ ট্যারিফিজম বলে, কেউ কেউ বলে এটা বাংলাদেশের পোশাক খাত বা বড় সেক্টরের জন্য একটা বড় ধাক্কা হয়েছে নিঃসন্দেহে। আবার অনেকে বলে যে ছোট ছোট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেহেতু চীনের প্রেসারে পড়বে, এটা নতুন বিজনেসগুলো নতুন মার্কেটে প্রবেশের জন্য একটা বড় সুযোগ। আপনিও তাই মনে করেন কিনা? দেখেন, আমি মনে করি যে এই বিষয়টা যে আসতেছে এটা আমাদের রাষ্ট্রের আগে থেকে অনুভব করা উচিত ছিল, এবং সেটার জন্য তাদের নেগোশিয়েট করা উচিত ছিল। আমাদের সবচেয়ে বড় শিল্প গার্মেন্টস ইন্ডাস্ট্রি, একমাত্র ফরেন কারেন্সি আর্নিং ইন্ডাস্ট্রি। তাহলে সেক্ষেত্রে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের আরও বেশি কনসাস হওয়া উচিত ছিল। বুঝতে হবে এই সেক্টরের সাথে কিন্তু অনেক সেক্টর ইনভলভ। সেটা কীরকম, এর সাপোর্টিং সেক্টর আছে অনেক। কেউ বোতাম বানায়, কেউ চেইন বানায়, কেউ বক্রম বানায়, কেউ পলিব্যাগ বানায়, কেউ হ্যাঙ্গার বানায়, দেয়ার ইজ মেনি। এবং সেই সাথে এটার সাথে ইনভলভ আছে মনে করেন হাজার হাজার ট্রান্সপোর্ট কোম্পানি, তারা তাদের পরিবহন দিয়ে সেবা দিচ্ছে। তারপরে মনে করেন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানগুলি, ব্যাংকগুলি, বিমাগুলি, মেনি। তো এখন এখানে কম বেশি প্রায় 10-15 লক্ষ লোক প্রত্যক্ষ জড়িত। এদের ভাগ্য, এদের ব্যাপারে চিন্তাভাবনা করা উচিত। আমি মনে করি এখনও সরকার এটাকে প্রায়োরিটি হিসেবে নিয়ে ইমিডিয়েট যে কোনো ধরনের ইনিশিয়েটিভ নিতে হয় নিয়ে এটাকে নিচে নামিয়ে আনা উচিত। কারণ ভেরি সিম্পল, একজন বায়ার যদি আমি হই, তাহলে আমি যতদূর শুনেছি ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করলে 20% শুল্ক, আর বাংলাদেশ থেকে ইম্পোর্ট করলে 35% শুল্ক।
আমি যদি নিজে ক্রেতা হই তাহলে 15% এক্সট্রা ট্যাক্স দিতে হবে আমাকে যদি আমি বাংলাদেশ থেকে নেই। তাহলে কি আমি সেটা নিতাম? কারণ সমস্ত পৃথিবীর ব্যবসায়ী লাভ খোঁজে, সে তো 15% শুধু বাংলাদেশ দেখে নিবে না। তাহলে সকল দেশেরই এক ট্যারিফ হোক, অথবা বাংলাদেশেরও কেউ ওনাদের যদি 20% হয় বাংলাদেশকেও 20% করুক। তাহলে কি হবে, ওই বায়ারের তখন কান্ট্রি চয়েস হবে যে ইফ সিমিলার তাহলে আমার এক্সিস্টিং বায়ার থেকেই নেই। কিন্তু এখানে কিন্তু সেটি হচ্ছে না। তো এই জন্য আমি সংশ্লিষ্ট যারা আমাদের রাষ্ট্রের ইয়েতে জড়িত আছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অ্যাসোসিয়েশনের যারা আছেন তাদেরকেও রিকোয়েস্ট করব যে সকলে সম্মিলিতভাবে আপনারা ড্রাইভ দেন যাতে এই জিনিসটা উইথড্র হয় এবং এই সেক্টরটি মাথা উঁচু করে আমাদের দেশের সুনামকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়। যদি তাই হয়, কিন্তু অন্য সেক্টরের জন্য কি এটা সুযোগ আপনি মনে করেন? যেহেতু চায়না কিছুটা শুল্কের চাপে পড়বে, চায়না পোশাকের বাইরে অন্য যেসব পোশাক পণ্য তৈরি করে যেগুলো আমরাও তৈরি করি, ধরুন প্লাস্টিক গুডস বা এই ধরনের প্রোডাক্টস, তারা কি এখন এই নতুন বাজারগুলো ধরতে পারবে পশ্চিমা বিশ্বে? আমার মনে হয় সেটার পরিমাণও খুব একটা না। কেন জানেন, যদি আমরা ওভারঅল দেখি তাহলে দেখব কি বেশ কিছু জিনিস আবার ওদের ফ্যাসিলিটি বেশি। যেমন ধরেন আমাদের দেশে নিরবচ্ছিন্ন ইউটিলিটি নাই। অর্থাৎ আমি যদি বিদ্যুতের মাধ্যমে তৈরি করি তাহলে বিদ্যুৎটা আমার 24 ঘন্টা নিরবচ্ছিন্ন নয়, ওদের 24 ঘন্টা নিরবচ্ছিন্ন। ওরা একটা লিড টাইম ধরতে পারে, আমরা তো ধরতে পারি না। আমরা যদি মনে করি যে একটা বড় অর্ডার নিয়ে সব সময় মতো সেটা ডেলিভারি দিব, তা পারি না। আমরা কিছু গ্রেস টাইম রাখতে হয়। কী জন্য? নানান সমস্যাগুলি ফেস করে আমাকে কাজটা কমপ্লিট করে ডেলিভারি দিয়ে আমার পেমেন্টটা নিতে হবে। এখন আবার আমরা আরেক জায়গায় ফ্যাসিলিটিতে আছি, সেটা কীরকম যে আমাদের আবার এই লেবার ওরিয়েন্টেড সাইডটা আমরা আবার নিচে আছি। যেমন ধরেন চায়নায় একজন আনস্কিল্ড লেবারের ওয়ার্কারের স্যালারি হবে অ্যাবাউট 3,500 RMB। আমাদের এখানে অ্যাভারেজ 12 থেকে 13,000 টাকা। এদিকে আমরা একটা আবার ফ্যাসিলিটিতে আছি। তো এইরকম ঘুরে ফিরে কিন্তু যেমন ওদের কোয়ালিটি অনেক হায়ার আদার আইটেমে, যেটা আমাদের এখানে ওদেরকে টেক্কা দিয়ে আগে বাড়ার মতো অত হাই কোয়ালিটি এখনও হয়নি। তারপরেও কিছু কিছু কোম্পানি করছে এবং কিছু কিছু বাজার বৃদ্ধিও হচ্ছে। যেমন মিডল ইস্টে কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট বিক্রি হয়, এখন অনেক প্রোডাক্ট বিক্রি হয়, এটাও আমাদের একটা গর্ব। আমরা মনে করি আগামীতে আস্তে আস্তে এটা বৃদ্ধি পাবে। ডেফিনেটলি। যদি আপনি যে ইউটিলিটির কথা বলছেন না, এখান থেকে আমি পরের প্রশ্নে যেতে চাই। ব্যবসার পরিবেশের কথা আমরা বলি, ব্যবসার পরিবেশ কতটা সহজ হয়েছে সেটার কথা যদি আমরা বলি, ট্যাক্স, আমাদের পলিসি, আমাদের পোর্ট সাপোর্ট, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইউটিলিটি অর্থাৎ জ্বালানি এবং বিদ্যুৎ, সব মিলিয়ে ব্যবসার পরিবেশকে আপনি এখন কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, সব যদি মেলাতে যাই তাহলে অনেক কথা বলতে হয়, অনেকে বিরাগভাজন হবেন। আসি একটা একটা করে। আপনি বলেন তো, আমার শিল্প কারখানা আমি প্রতি বছর কী জন্য ট্রেড লাইসেন্স রিনিউ করব? কি কারণে? আমি কি নতুন শিল্প আজকে দিয়েছি যে আমি একটা ট্রেড লাইসেন্স আজকে নেব? প্রতি বছর ট্রেড লাইসেন্স নিতে গেলে প্রতি বছর আমাকে আন্ডার টেবিল মানি দিতে হয় এবং ওদের সাথে পিছে পিছে ঘুরতে হয়। যেমন ধরেন June 30 শেষ হয়ে গিয়েছে গত মাসে, আজকে July 27। আমি আমার ফ্যাক্টরির আবেদন করে এখন পর্যন্ত আমার ট্রেড লাইসেন্স পাইনি। তো এরকম করে কি করে পরিবেশের ছাড়পত্র ঘুরতে থাকেন, প্রতি বছর রিনিউ করতে হবে। তারপরে ফায়ারের লাইসেন্স প্রতি বছর রিনিউ করতে হবে। কলকারখানা পরিদর্শন, সেটা সবগুলো লাইসেন্সের পিছনে আমাদের একটা অনেক সময় এবং অর্থ ব্যয় হয়ে যায়। আমি মনে করি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সময় আসছে উদ্যোগে নেওয়ার, যে না, একটি স্টাবলিশ শিল্পকে মিনিমাম 5 বছরের জন্য এই সমস্ত লাইসেন্সগুলি দিয়ে দেওয়া উচিত। কেন? যে ওই বাচ্চারাদের উচিত অ্যাটেনশন দেওয়া, উৎপাদন, হাই কোয়ালিটি উৎপাদন এবং বিক্রয় এবং রপ্তানির দিকে নজর দেওয়ার। তাহলে কি হবে, একটি বড় সময় এখান থেকে সেভ হবে। তারপরে আসেন বিভিন্ন ট্যাক্স। এটি অত্যন্ত মজাদার বিষয়। সেটি হলো যে যখন যেরকম মন চায় তখন সেরকম বাড়ায় দেয়। লাইক দেখেন,
কয়েক মাস আগে হঠাৎ করে সরকারের মনে চাইলো যে পোর্টে কনজেশন হয়, তো পোর্টের কনজেশন কিভাবে দূর করা যায়, তাহলে 4 দিনের ভিতরে যদি না নেয় কেউ তাদের আমদানিকৃত পণ্যাদি, তাহলে 4 গুণা তাকে ডেমারেজ পে করতে হবে। ওকে, তাহলে এখন দেখেন এই যে ডিক্লারেশনটা হলো, যারা করলো তারা একবারও দেখে নাই যে আমার দেশের যে ধীরগতির কর্মকাণ্ড, সেখানে 4 দিনের ভিতরে তো মাল খালাস করা এক প্রকার অসম্ভব। তারপরেও যদি আমরা সিরিয়াসলি উদ্যোগ নেই তাহলে সম্ভব, কিন্তু সমস্যা হয়ে গেল 4 দিনের ভিতরে শুক্র শনি 2 দিন হলিডেও কাউন্ট হয়ে গেল। ও হ্যাঁ, ওয়ার্কিং ডে না, ওয়ার্কিং ডে না, 4 ওয়ার্কিং ডে বলা হয় না, 4 ডে বলা হয়েছে। তাহলে এই 2 দিন গেলে আমি তো ডিউটি জমা দিতে পারছি না, আমি মালও রিলিজ করতে পারছি না। গেল এক ধরনের বিষয় বললাম। আরেক ধরনের বিষয় দেখেন, যে কথা নয় বার্তা নেই, মূল্য বৃদ্ধি হয়তো করা প্রয়োজন, সেটি কিন্তু উন্নত দেশে বাজেটের সময় করে। যেমন ধরেন পরশুদিন দেখলাম সরকার কি করলো, যে 30% আপনার এই এক্সট্রা শুল্ক বসাইলো। কিসের জন্য? যে ওই ডিপোতে আর ইয়েতে এটা বৃদ্ধি হতে হবে। তো এখন এমনি যারা আমরা বাংলাদেশে আছি, গত মে জুনের পরে আন্দোলনের পর থেকে আমাদের দেশের কিন্তু উৎপাদনশীল শিল্প কারখানার অবস্থা একদমই ভালো নয়। শুধু উৎপাদনশীল নয়, সমস্ত বাংলাদেশের সব সেক্টরেই আপনার মার্কেটিং স্লোথ হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য বেশ সফট। এটি আমার মনে হয় যে কেউ দ্বিমত পোষণ করবে না যে ব্যবসা বাণিজ্যের পজিশন বেশ সফট। যদি তা হয় তাহলে আমরা আরও যদি নতুন করে কর আরোপ করি তাহলে কিন্তু কস্টই বাড়ল। কস্ট কার বাড়ল? যিনি উৎপাদন করছে। কস্ট কার বাড়ল? যিনি ক্রয়ও করছে। তা আমি মনে করি না, আমি দ্বিমত পোষণ করি যে একবারে জাম্প দিয়ে 30% বৃদ্ধি করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যদি বাড়াতেই হয় তাহলে 5% বাড়াক, আবার 2 বছর পরে 5% বাড়াক, যাতে সহনীয় হয়। এরকম করে 30% বাড়ানোটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। এটি হলো এক বিষয়। আবার ধরেন যদি এইভাবে আসি, মাত্র 2 বছর আগে ছিল আমাদের ব্যাংকের ইন্টারেস্ট বা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের ইন্টারেস্ট ছিল 8.5 থেকে 9, যেটি কিনা এখন 15-16 পার হয়ে চললো। তার মানে কি? তার মানে হলো যে আমারই উৎপাদন খরচ এই সেক্টরেও আবারও বৃদ্ধি পেল। এই যে একের পর এক আমাদের উপরে বৃদ্ধি হচ্ছে, এটার প্রেশার গিয়ে পড়ছে উৎপাদনকৃত পণ্যের উপর, এটার প্রেশার গিয়ে পড়ছে যারা ক্রয় করছেন তাদের উপর। সামগ্রিকভাবে সবাই কিন্তু সাফারার হচ্ছে। আমি বিনীতভাবে বিনয়ের সাথে অনুরোধ করব যে যেই যারা বৃদ্ধি করে তারা যেন সহনীয় পর্যায়ে করে। হ্যাঁ, তাহলে কি হবে? আমরা যারা কর দেই, আমরা কর দিয়ে সুখী হব, হ্যাপি হব যে আমার দেশ ডেভেলপের দিকে যাক আমার কর নিয়ে। এবং সেই সাথে যারা কর আদায় করছেন তারাও আমাদেরকে প্রেশারাইজ করে কর নেওয়ার দরকার নাই, আমরা খুশি মনেই যেন কর দিতে পারি, আমরা যেন সেই দিকটা অন্তত চিন্তা করি। ডেফিনেটলি। আরেকটা প্রশ্ন জুড়ে দিব, তারপর একটি বিরতি নিব। সেটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন? নিরবচ্ছিন্ন পাচ্ছেন? না, আমরা নিরবচ্ছিন্ন পাচ্ছি না। হ্যাঁ, ডেস্কো যদিও কিছুটা নিরবচ্ছিন্ন হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ কম বেশি 6 ঘন্টা 24 ঘন্টায় থাকে না। কখনো কখনো এই যে গিয়েছে তার কোনো খবর নেই। আরও দেখা গিয়েছে কোনো কারণে একটু বৃষ্টি হয়েছে, একটু গাছ পড়ে গিয়েছে, তো 1 দিন 2 দিনের জন্য বন্ধ। তো এইরকম করে ডিস্টার্ব তো থাকছে। এখন আমরা যারা আবার মনে করেন বিভিন্ন সাপ্লাই দেওয়ার কন্ট্রাক্টে থাকি, সেইটা আমরা কোনো অবস্থাতে লিড টাইম পুরো করতে পারি না। এবং আমরা যদি কাউকে রিকোয়েস্ট করতে যাই বা আমরা মনে করেন, আমি ব্যক্তিগতভাবে পল্লী বিদ্যুৎকে এক ফ্যাক্টরি থেকে প্রায় আপনার 80 লাখ টাকার উপরে বিদ্যুৎ বিল দেই, কিন্তু আমি ওখানে গেলে 1 পয়সার দামও পাই না। আমি যে এত বড় একজন গ্রাহক, আমার কোনো ভ্যালু নেই, ওই অফিসারের ভ্যালু আছে। আমাদের সময় আসছে গ্রাহককে সম্মান জানানোর, গ্রাহকের সমস্যা শোনার এবং গ্রাহকের সমস্যা হাল করার। আমি
সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করব যে অনুগ্রহপূর্বক গ্রাহকদেরও একটা যে মর্যাদা আছে সেটি ওনারা হয়তো ভুলে যেতে বসেছে, সেই জিনিসটা যেন একটু মনে রাখে। আপনার যদি মনে থাকে আমাদের এই শোতে আপনি জানেন সবসময় ইয়াং জেনারেশন কিছু প্রশ্ন পাঠায়, ওটাকে আমরা র্যাপিড ফায়ার আদলে করি। আপনার জন্য আজকে নতুন 10টা প্রশ্ন, তারা যেহেতু আজকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা, তারা আপনার জন্য নতুন প্রশ্ন পাঠিয়েছে। বড় প্রশ্ন আছে, সেগুলো আমি করবো। ছোট প্রশ্ন দিয়ে শুরু করি। 1 নাম্বার, তারা জানতে চান আপনি কোন ধরনের বিদেশি পণ্য কখনোই কেনেন না? আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু আমার প্রয়োজন হলে তো আমি কিনি। আচ্ছা, দেশি বিদেশি যেটাই হোক, আপনার যদি দরকার মনে হয় আপনি কিনে ফেলেন। ওকে, ফেয়ার এনাফ। সেকেন্ড প্রশ্ন, বাংলাদেশের শিল্প পণ্যের সবচেয়ে বড় দুর্বলতা কোনটা? ডিজাইন, ডেলিভারি নাকি দাম? আমি মনে করি আমাদের শিল্প পণ্যের সমস্যা হলো ডিজাইন। ভালো ডিজাইন আমরা করতে পারি না, আর আমাদের দাম সহনীয়। 3 নাম্বার, আপনার মতে ম্যানুফ্যাকচারিং খাতে এখন সবচেয়ে বড় কোনটি বেশি প্রয়োজন আসলে? নতুন বাজার নাকি নতুন প্রযুক্তি? নতুন প্রযুক্তি অবশ্যই দরকার, সেই সাথে নতুন বাজারও দরকার। যদি রপ্তানি হয় অবশ্যই নতুন বাজার দরকার। 4 নাম্বার, বাংলাদেশে কোন শিল্প পণ্যের সম্ভাবনাময় বাজার বিদেশে প্রস্তুত আছে কিন্তু এই খাত পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছে না? এমন কোন সেক্টর আপনার চোখে পড়ে? আমার কাছে তো অনেক চোখে পড়ে, যেমন অনেক। যেমন ধরেন, আমরা আসলে কি বানাই, আমরা যদি ভালো করে দেখি, আমরা আমাদের দেশের মহিলা কয়জন, যদি মিনিমাম মহিলাও ধরি তাহলে 7-8 কোটি ধরি, আমরা ভালো একটা লিপস্টিকও বানাই না। আমরা মহিলাদের যে সমস্ত জিনিসপত্র লাগে, টয়লেটারিজ আইটেম, আমরা কি তেমন কোনো কিছু বানাই? অলমোস্ট অল ইম্পোর্টেড। তার মানে কি? তার মানে হলো, যদি আমি একটা আশ্চর্য জিনিস আপনাকে শেয়ার করি তাহলে অবাক হবেন। যেমন পণ্ডিত জওহরলাল নেহেরু, কিন্তু উনি যখন অনুভব করলেন প্রধানমন্ত্রী হিসেবে যে ওনার দেশে টয়লেটারিজ ফ্যাক্টরি নাই, তখন কিন্তু উনি আহ্বান করলেন ব্যবসায়ীদের যে কে কত দ্রুত এই টয়লেটারিজ সামগ্রী তৈরি করতে পারবে। ওই সময় আগায় আসলো এবং সেটার নাম হলো লাকমে। তো আমাদের দেশে যারা শিল্পের দায়িত্বে আসে, শিল্পমন্ত্রী বলেন বা বলেন, তারা কিন্তু ট্রাস্ট সেক্টর হিসাবে বা ট্রাস্ট আইটেম হিসাবে এরকম আইডেন্টিফাই করে কোনো কাজ করে না যে গভর্নমেন্ট এই সেক্টরটা ডেভেলপ করার জন্য পিছন থেকে ব্যাক করবে। ব্যাক মিন্স আপনার ল্যান্ড দিবে, ইনফ্রাস্ট্রাকচার দিবে, অথবা ইউটিলিটি দিবে, অথবা প্রায়োরিটি দিবে যে তোমরা এগুলি করো, এটা তো মারাত্মকভাবে প্রয়োজন, তাহলে আমার দেশের এই হবে। আমাদের কিন্তু এইরকম কোনো দিক নির্দেশনা সরকারের তরফ থেকে নাই। যা ডেভেলপমেন্ট আছে সব প্রাইভেট সেক্টর থেকে। ডেফিনেটলি। তার মানে আপনি বলতে চান যে টয়লেটারিজ প্রোডাক্টের একটা বড় বাজার তৈরি হয়েছে, বিশাল বাজার ইন হাউস এবং আউটসাইড বোথ আছে। যদি তাই হয়ে থাকে, পরের প্রশ্নটাও আমি করতে চাই। এখন যেসব প্রোডাক্ট মানে তৈরি হচ্ছে বাংলাদেশে শিল্পে, কোনটাকে আপনার মনে হয় যে সবচেয়ে দ্রুত গতিতে এইটার গ্রোথ হচ্ছে, যে সামনে এটা হয়তো রপ্তানির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে এক্সিস্টিং প্রোডাক্টের ভিতরে? মারাত্মকভাবে ডেভেলপ হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম। আচ্ছা, আপনি আপনি দেখেন, আমি তো যেদিকেই চাই একজনকে 2টা মোবাইল ফোন ব্যবহার করতে দেখি, আমি নিজে ছাড়া। তার মানে কি? এটা আবার উনি যে ভদ্রলোক ব্যবহার করছে 1-2 বছর পরে সে মডেল চেঞ্জ করছে, আদার্স। তো মোটামুটি এই সমস্ত সেক্টরে যারা আইটি সেক্টরে, এই সেক্টরে যারা ভালো করবে, তাদের তো আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগই নাই। পরের প্রশ্ন যেতে চাই। 6 নাম্বার, শিল্প খাতে কর্মীদের জন্য সবচেয়ে জরুরি সংস্কার কোনটি এই মুহূর্তে? স্কিল ডেভেলপমেন্ট নাকি শ্রমিকের নিরাপত্তা? দুটোই। স্কিল ডেভেলপমেন্ট তো মারাত্মকভাবে দরকার। কী জন্য? আমরা যাদের রাখি তাদের কোনো স্কিল নিচে নেই, তারা গাঁও গ্রাম থেকে আসে, তারা একটা জব চায়। এখন দেখা গেল 7-8 মাস তারা জব করে 2000 টাকা বেশি বেতন পেয়ে অন্য জায়গায় চলে যায়, সেক্টরই চেঞ্জ করে ফেলে। তার মানে হলো কি, তাকে শিখাইলাম প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করার, প্লাস্টিক মেশিন চালানোর, সে দেখা গেলো গার্মেন্টস ফ্যাক্টরিতে চলে গিয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট যে অভিজ্ঞতাটা সঞ্চয় করলো সেখানে সে আর রইল না। আমরা পরের প্রশ্নে যেতে চাই। এখন একজন সফল শিল্প উদ্যোক্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি হওয়া উচিত? ঝুঁকি নেওয়ার সাহস, দল তৈরি করার ক্ষমতা নাকি সময় জ্ঞান? একজন সফল উদ্যোক্তার সবচেয়ে বেশি প্রয়োজন হলো ধৈর্য। আচ্ছা, সে ধৈর্য ধরে কাজে আগাবে এবং তাকে সহ্য ক্ষমতা রাখতে হবে। আপনি একটি সমালোচনা অবশ্য নিজে একটু কিছুক্ষণ আগে করেছেন, তারপরে আবার এই প্রশ্নটা করতে চাই। অন্য কোনো অবজারভেশন যদি থাকে, দেশীয় প্রোডাক্ট নিয়ে যদি আপনি কখনো সমালোচনা করতে চান, আপনি বাংলাদেশের প্রোডাক্টের কোন সমালোচনাটা সবচেয়ে বেশি করবেন?
তাদের কি নাই, আমাদের কি নাই? একটা তো একটু আগে বলেছেন ডিজাইন ভালো না, আর কোনো? আমি মনে করি বাংলাদেশি ব্যবসায়ীদের কোয়ালিটির ব্যাপারে আরও সিরিয়াস হওয়া উচিত। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে একটু সস্তায় দেওয়ার জন্য পেরেশান হয়ে যায় ব্যবসায়ীরা। সস্তা বেশি দিতে গেলে দুরবস্থা হয়ে যায়। এটি ব্যবসায়ীদের মনে রাখতে হবে যে গুণসম্মত মান যদি ঠিক রেখে আমি প্রোডাক্ট তৈরি করতে না পারি, তাহলে আমার বাজার বিদেশিরা দখল করে ফেলবে। ওকে, পরের প্রশ্ন। ছুটির দিনে আপনার কোন কাজটা করাই চাই, আপনি একদম অবশ্যই করেন? ছুটির দিনে কি করেন? ছুটির দিনেও আমি আমার প্রতিষ্ঠানগুলির খোঁজখবর নেই এবং চেষ্টা করি যে ফ্যামিলি নিয়ে একটু সময় কাটাতে। বিদেশি প্রতিযোগী সে আসলে কম দামে অফার দিয়ে অর্ডারটা নিয়ে নিল, আপনার কোনো একটা অর্ডার সে হাতিয়ে নিল, তখন কি আপনি কি করবেন? আপনি কি দাম কমাবেন, প্রোডাক্টের কোয়ালিটি বাড়বেন, নাকি নতুন বাজার খুঁজবেন? বিদেশি বায়ার যদি আমার বাজার নিয়ে নেয় কম দামে, আমি মনে করি যে আমি আবার রিকস্ট করব, যে কোন রাস্তায় এসে বিদেশ থেকে এসে আমার কস্টকে বিট করে আমার বাজার নিয়ে নিল। আমি আবার রিভিউ করে দেখব যে আগামীতে যেন আসে না নিতে পারে। এই হলো ওয়ান পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট, অবশ্যই আমি দেখব যে আমার কোয়ালিটির কি কমই ছিল, কি গাফিলতি ছিল, যে যারা এটা ক্রয় করলো তারা আমারটা ক্রয় না করে বিদেশেরটা ক্রয় করলো। আমি দুইটাই স্টাডি করব। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি ইয়াং জেনারেশনের ছোট প্রশ্নের যেসব উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে। এবার একটু বড় প্রশ্ন যেতে চাই। এটা একটু বড়, প্রশ্নটাও বড় হবে। সেটা হচ্ছে যে শিল্প খাতে দক্ষ জনশক্তির ঘাটতি কতটা তৈরি হয়েছে সেটা জানতে চাই। কনসিডারিং দ্য ফ্যাক্ট, আপনি কি মনে করেন যে আসলে আমরা স্কিল্ড ওয়ার্কার তৈরি করছি? আপনি বলছেন যে না, সবসময় সেটি না। আমি শুধু শ্রমিকের কথা বলছি না, সব এন্ডে বলছি। নাকি আমরা আসলে সার্টিফিকেটধারী ওয়ার্কফোর্স পাচ্ছি যারা আসলে কাজ জানে না? এক। আরেকটা আক্ষেপ আছে মেয়েদের। স্বাধীনতার 50 বছরের বেশি সময় পার হয়ে গিয়েছে, এখনো ইন্ডাস্ট্রিতে মেয়েরা কাজের ভালো পরিবেশ পায় না কেন, তারা জানতে চায়। আচ্ছা, নাম্বার ওয়ান হলো আপনার স্কিল্ড। আপনারা কে কীভাবে নেবেন? আমার কথা যারা শুনছেন তারা, আমি মনে করি আমার কথায় হার্ট হবেন না। সেটি হলো, আমরা যারা শিল্প উদ্যোক্তা বা শিল্পের সাথে জড়িত, আমরা যখন বিভিন্ন ডিপার্টমেন্টের স্কিল্ড অফিসার চাই, আমরা যখন বারবার বিজ্ঞাপন দেই, আমরা ওখানে লিখে দিই এই পোস্টের জন্য এক্সপেরিয়েন্স অবলিক স্কিল্ড লোকরাই আবেদন করবেন। দেখা গেল ওই জায়গার লোকরা আবেদন করে না, কিন্তু অন্য সেক্টরের লোকরা আবেদন করে শত শত। এতে আমরা চরমভাবে বিরক্ত হয়ে যাই এবং এগুলি বাছাই করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই। কারণ চেয়েছি যেই সেক্টরের এক্সপেরিয়েন্স বা স্কিল, সেই সেক্টরের লোক এরা কেউই না। সেকেন্ডারি, আমাদের দেশের আরেকটি জিনিস আছে, সেটি হলো ম্যাক্সিমাম যারা প্রাইভেট সেক্টরে গ্র্যাজুয়েশন করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে, এবং বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাইড, সেখানে দেখা গেছে মেজর একটা পোর্শনের মান ঠিক ওরকম না। কি কোনো ওরকম না, দেখা গেল তাদের প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলির সাফিসিয়েন্ট করায় না। তখন যেমন বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে যখন আমরা একটা জব দিই, দেখা গেল সে ওই বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের মানের সাথে অনেক দূরে আছে সে। তখন আমাদের কাছে তার এডুকেশন নিয়ে প্রশ্ন হয়ে যায়, আবার যে পাশ করেছে সেও বিব্রত হয়ে যায়। যা আসলেই তো। তা আমি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং যারা পড়ান বা ইউনিভার্সিটি যারা আছেন, আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ আপনারা এই যে বিষয়টা আর একটু নজর দিবেন, যেন তারা প্র্যাকটিক্যাল বেশি করে করে এবং তাদের সমক্ষ জ্ঞান অর্জন করে। আর এই স্কিলনেস বলতে আমি এটা বুঝাবো যে যেই যারা চাকরির বাজারে আসবে এডুকেশন শেষ করে, সে তার প্রফেশন ফার্স্টে ঠিক করবে। যেমন পুরানো কথা আছে যে আমি পাইলট হব, তাইলে তার পাইলট হওয়ার ওয়ার্কে করা উচিত। এখন কেউ দেখা গেল আমাদের কাছে জবের জন্য এসে বলে যে আমাকে একটা জব দেন। আচ্ছা, কী জব দেবো? আপনি যেটা ঠিক করেন সেটাই দেন, আপনি যেটা ভালো মনে করেন সেটাই দেন। অর্থাৎ একটি ছেলে এতটুকু লেখাপড়া করে এসে সে ডিসাইড করতে পারছে না তার বেসিক প্রফেশন কি হবে, এটাও ঠিক নয়। একজনকে প্রফেশন ঠিক করতে হবে এবং সেটার উপরে স্কিল্ড হতে হবে। স্কিল্ড হওয়া মানে কিন্তু তার স্যালারি লেভেল, তার পজিশন লেভেল অনেক হাই হয়ে যায়।
এই জিনিসটা নিউ কামারদের অবশ্যই অনুভব করতে হবে যে কোনো সাবজেক্টে বা যে কোনো প্রফেশনে তাকে বিল্ড আপ হইতে হবে। বিল্ড আপ হলে অনেক বেশি হাই স্যালারি হয়ে যাবে। যেমন ধরেন, আমি যতটুকু জানি গার্মেন্টস সেক্টরের মিনিমাম স্যালারি 12-13 হাজার, কিন্তু অনেকে হয়তো জানে না যে একজন অপারেটরের বেতন কিন্তু 30-40 হাজারও আছে। আছে কেন? সে তার অপারেশনে খুব দক্ষ। তো সংশ্লিষ্ট শিল্পের মালিকরা অবশ্যই ওই হিসাবেই তাকে ট্রিট করে। কিন্তু এখন নিউ কামার এসে তো সেটা পাবে না। তাকে 1-2 বছর তো ওয়ার্ক করে সেমি অপারেটর, তারপর উপরে উঠে ওই জায়গায় যেতে হবে। ওই ধৈর্য তার রাখতে হবে। মেয়েদের জন্য কি বলবেন? আচ্ছা, মেয়েদের জন্য শুনেন, এটারও একটু ব্যাখ্যা দেই। এক সময় আমরা যখন 20-30 বছর আগে মেয়ে অফিসার নিতাম, তারা কয়েক মাস পরে চলে যেত। কেন? ফ্যামিলি প্রবলেম। শাশুড়ি পছন্দ করে না, জামাই পছন্দ করে না, শ্বশুর পছন্দ করে না, পাশের লোকরা পছন্দ করে না, দিস দ্যাট। এখন কিন্তু সেটা নেই। যেমন ধরেন, আমাদের কোম্পানিতে প্রায় 2500 অফিসার ওয়ার্কার সব মিলিয়ে আছে, যার প্রায় 800 হলো ফিমেল আছে। এবং এরা খুব ভালো কাজ করে এবং এরা কখনো অ্যাবসেন্ট করে না, খুব লেস অ্যাবসেন্ট করে। এরা ওই যে কোনায় দাঁড়িয়ে বিড়ি সিগারেট ফুঁকে না, এরা খুব এফিশিয়েন্ট। আমি এদের অকুণ্ঠভাবে প্রশংসা করি। তা আমি মনে করি অন্য জায়গায়ও যারা আছে তাদের এটা করা উচিত। আর মালিকদের উচিত এই জিনিসটায় খেয়াল রাখা, বিশেষ করে এইচআরদের, যে আমাদেরই কারো মা বোন, আমাদেরই কারো সন্তান অন্য জায়গায় জব করতে গিয়েছে, তার জন্য সেফটি সিকিউরিটি থাকে। আদার দেন সংশ্লিষ্ট যারা ডিপার্টমেন্ট আছেন, এই মেয়েরা যদি বেসিক্যালি অ্যাবিউজ ম্যাটার্স অর আদার ম্যাটার্স নিয়ে যায়, সেটা যেন মিনিমাম তদন্ত করে। আমি শাস্তির কথা বলছি না, একটু অ্যাটেনশন দিলে সে কিন্তু ওই মেয়েটা, সে যে একটু হ্যাসেল হয়েছে সেখান থেকে বেঁচে গেল, অন্যরা যারা ডিস্টার্ব করতো তারাও ডিস্টার্ব থেকে থেমে গেল এবং সে কাজ করতে পারলো। আপনি উন্নত বিশ্বে দেখবেন রাত্রে 2টার সময় ম্যাসাজ পার্লার থেকে ম্যাসাজ করিয়ে সে নির্বিঘ্নে বাসে যাচ্ছে। আমার দেশে কিন্তু এটা নাই। আমার দেশে হলো এই যে ছিনতাইকারী ধরে, ওই যে রাস্তায় সেফটিনেস নাই, এগুলি কিন্তু আজব চলমান। ইভেন খোদ ঢাকা সিটিতে এরকম, তাহলে গ্রামগঞ্জে কীরকম? তা আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের গভর্নমেন্টের উচিত যে কোন কোন সেক্টরের উপরে প্রায়োরিটি দিয়ে ওয়ার্ক করবে। যদি আমি মনে করি যে ঠিক আছে, আমি যতটুকু দেখছি আমাদের এই এখনকার যিনি এই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, ওনার ওয়ার্ক দেখে আমার ভালো লাগে। উনি যদি মনে করে যে আমি আগামী ডিসেম্বর ভিতরে ঢাকা শহর থেকে একটি ছিনতাইকারীও রাখবো না, উনি কিন্তু সিরিয়াস হলে তা পারে। এখন দরকার হবে যে চিন্তা করবে যে আমি এই 2টা জিনিসকে ইরেজ করে ফেলবো আগামী ডিসেম্বরের ভিতরে। আমি ক্ষুদ্র মানুষ, আমি মনে করি যে সিরিয়াস হলে পারবে। ওনার অনেকগুলি বাহিনীও আছে, এরকম পয়েন্ট আউট হলে যে এই জায়গাটাকে আমি ক্লিন করে ফেলবো। অনেক কিছু ক্লিন এক টার্মে সম্ভব না। সেটাই, ডেফিনেটলি। আমরা একেবারেই এবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন আমরা একেবারে শেষ পর্যায়ে খুব 30 সেকেন্ডে জানতে চাই, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে আপনি 1 দশক পরে কোথায় দেখেন? আগামী দিন আমার দেশকে আরও উচ্চ পর্যায়ে আমরা দেখি। হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আমার দেশ অনেক বড় হোক, এই প্রার্থনাই রইল আমার। নিঃসন্দেহে আমরাও তেমনটি আশা করি। জনাব আলমগীর ইকবাল, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক, একটা বিষয় কিন্তু আজকে এই আলোচনা থেকে স্পষ্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিয়ে আমরা যখনই কথা বলি, আমরা হয়তো তৈরি পোশাক খাত ধরে নিয়েই আসলে কথাগুলো চালিয়ে যাই, কিন্তু আলমগীর ইকবালের মতো যারা উদ্যোক্তারা আছেন তারা কিন্তু আরও অসংখ্য অন্য ধরনের অনেক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে তারা কাজ করছেন এবং এই প্রোডাক্টগুলো আসলে সমান গুরুত্ব পাচ্ছে কিনা সেই আঙ্গিকটা তুলে ধরে আপনাদের সামনে আজকে উদ্দেশ্য ছিল। কিন্তু আমি যেটি অভিজ্ঞতা আমরা এখন পর্যন্ত জানাম, আমরা যখন সাংবাদিকরা মাঠে ঘাটে যাই, আমরা যখন সেটি দেখি, সেটি হচ্ছে যে সবাইকে আসলে লেভেল প্লেইং ফিল্ডটি তৈরি করে দেয় এখনও বাংলাদেশে সম্ভব হয়নি। সেটি যাতে নিশ্চিত করা হয় সেজন্য নীতি নির্ধারকরা কী ধরনের উদ্যোগ নেবেন সেটি গুরুত্বপূর্ণ। একটা বিষয় আজকে স্পষ্ট, সেটা হচ্ছে যে এনাফ পলিসি সাপোর্ট যদি পাওয়া যায় তাহলে শুধু তৈরি পোশাক খাত না, সব সেক্টরকে আসলে এই পোশাক খাতের সমপর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু একটু পলিসি সাপোর্ট লাগবে,
ইনফ্রাস্ট্রাকচার লাগবে, এবং সবচেয়ে যেটি জরুরি সেটি হচ্ছে উৎপাদন চালিয়ে রাখার জন্য বিদ্যুৎ এবং জ্বালানি নিশ্চয়তা লাগবে। সেটি যদি করা যায়, নতুন বাজার আমাদের উদ্যোক্তারা যারা তারা অনেক স্মার্ট, তারা নতুন বাজার নিজেরাই খুঁড়ে ফেলবেন এবং আমাদের প্রোডাক্ট আসলে বিদেশে আরও অনেক বেশি দাপট দেখাতে পারবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।